নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ন্যারেটর। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক বিশেষ গল্প, যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগময় যে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছিল এটি পড়তে গিয়ে। এই গল্পে রয়েছে সমাজের চোখরাঙানি, নিষিদ্ধ প্রেমের হাতছানি আর এক অসম বয়সের আকর্ষণের এক রোমাঞ্চকর উপাখ্যান। কিন্তু তার আগে একটি জরুরি কথা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে, যা শুধু তাদের সঙ্গেই শেয়ার করব যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই শ্বাসরুদ্ধকর কাহিনী। প্রথম অধ্যায়, ধূসর সন্ধ্যা ও এক নতুন আকর্ষণ। মধ্যবিত্ত বাঙালি পরিবার, উত্তর কলকাতার এক পুরনো দোতলা বাড়ি। প্রথম তলার এক কোণের ঘরটি ভাড়া দেওয়া এক বয়স্ক ভদ্রলোককে, নাম শ্রী শরৎচন্দ্র বসু। ভদ্রলোক একাই থাকেন, ছেলে মেয়ে বিদেশে। তার একমাত্র সঙ্গী মাঝে মাঝে এসে দেখে যাওয়া এক নাতি। সেই নাতির নাম নিলয়, পড়াশোনার জন্য শহরে এসেছে, থাকে এই বাড়িতেই। বাড়ির কর্ত্রী মিসেস অনামিকা দে, বয়স ৩০-এর কোঠায়, স্বামী অরিন্দম এক বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের সংসার ছিল সুখের, অন্তত বাইরে থেকে তাই নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ন্যারেটর। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক বিশেষ গল্প, যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগময় যে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছিল এটি পড়তে গিয়ে। এই গল্পে রয়েছে সমাজের চোখরাঙানি, নিষিদ্ধ প্রেমের হাতছানি আর এক অসম বয়সের আকর্ষণের এক রোমাঞ্চকর উপাখ্যান। কিন্তু তার আগে একটি জরুরি কথা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে, যা শুধু তাদের সঙ্গেই শেয়ার করব যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই শ্বাসরুদ্ধকর কাহিনী। প্রথম অধ্যায়, ধূসর সন্ধ্যা ও এক নতুন আকর্ষণ। মধ্যবিত্ত বাঙালি পরিবার, উত্তর কলকাতার এক পুরনো দোতলা বাড়ি। প্রথম তলার এক কোণের ঘরটি ভাড়া দেওয়া এক বয়স্ক ভদ্রলোককে, নাম শ্রী শরৎচন্দ্র বসু। ভদ্রলোক একাই থাকেন, ছেলে মেয়ে বিদেশে। তার একমাত্র সঙ্গী মাঝে মাঝে এসে দেখে যাওয়া এক নাতি। সেই নাতির নাম নিলয়, পড়াশোনার জন্য শহরে এসেছে, থাকে এই বাড়িতেই। বাড়ির কর্ত্রী মিসেস অনামিকা দে, বয়স ৩০-এর কোঠায়, স্বামী অরিন্দম এক বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের সংসার ছিল সুখের, অন্তত বাইরে থেকে তাই মনে হতো। একটি মিষ্টি মেয়ে ছিল তাদের, রিয়া, বছর ৭-এর। অনামিকার জীবন চলত ঘর, সংসার, মেয়ে আর সামাজিকতার এক পরিচিত ছকে। কিন্তু সবকিছুর মধ্যেই কোথাও যেন এক শূন্যতা ছিল, যা পূরণ হবার নয়। নিলয়ের পড়াশোনার জন্য একজন শিক্ষক রাখা হয়েছিল। শিক্ষকটি বেশ ইয়াং, নাম অর্ক। অর্কের ছোট ভাই সুমিত প্রায়ই আসত তাকে নিতে বা সঙ্গে আড্ডা দিতে। এই সুমিতই আমাদের গল্পের প্রধান পুরুষ চরিত্র। বয়স ২৫-এর কাছাকাছি, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। শহরের নামকরা এক আর্ট কলেজে পড়েছে। ওর চালচলনে, কথাবার্তায় এক অদ্ভুত ঋজুতা, এক ধরনের সাবলীলতা ছিল যা অনামিকাকে প্রথম থেকেই এক অদ্ভুতভাবে আকর্ষণ করত। প্রথম আলাপটা হয়েছিল বেশ সাধারণভাবেই। সেদিন অর্ক আসতে একটু দেরি করেছিল। নিলয়কে বড়ানো শেষ করে সুমিত এসেছিল তাকে বাড়ি পৌঁছে দিতে। বারান্দায় দাঁড়িয়ে কথা হচ্ছিল। অনামিকা সেদিন একটা হালকা নীল রঙের শাড়ি পরেছিল, চুলগুলো আলগা করে বাঁধা। এক হাতে ছিল চায়ের কাপ। আপনি অনামিকা দেবী? সুমিতের গলার স্বর ছিল গভীর, স্পষ্ট। হ্যাঁ, আর আপনি অর্কর দাদা সুমিত? অনামিকার গলাতেও যেন এক নতুন সুর। ঠিক ধরেছেন, ভাইটা বড্ড দেরি করে ফেলে। নিলয়ের হয়তো বিরক্ত লাগছে। সুমিতের ঠোঁটে এক চিলতে হাসি। না না, নিলয় ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। তাছাড়া একটু বাড়তি গল্পটল্প হলে ওর উপকারী হবে। আপনি বসবেন? থাক, আমি বরং ওকে নিয়েই যাই, বেশি দেরি করাবো না। সেই শুরু। এরপর থেকে সুমিত প্রায়ই আসত, কখনো অর্ককে নিতে, কখনো বা এমনি। কখনো হয়তো নিলয়ের সঙ্গে খেলার অজুহাতে, কখনো বা অনামিকার সঙ্গে ২-৪ কথা বলার জন্য। অনামিকা লক্ষ্য করত সুমিতের চোখ তাকে খুঁজছে, আর সেই খোঁজা, সেই নিবিষ্টতা অনামিকাকে এক অজানা শিহরণ দিত। সুমিত যখন আসত, অনামিকা চেষ্টা করত নিজেকে একটু সাজিয়ে নিতে, নতুন শাড়ি পরতে, চুলটা একটু যত্ন করে বাঁধতে। এটা তার নিজের অজান্তেই হতো।
অরিন্দম আসত গভীর রাতে, তার নিজের দুনিয়ায় ব্যস্ত থাকত। অনামিকার জীবনে সেই সময়টুকুই ছিল যখন সে নিজের জন্য বাঁচতে পারত। সুমিত ছিল ঠিক তার উল্টো। তার চোখ, তার কথা, তার রুচির ছাপ সবকিছুতেই একটা ফ্রেশনেস ছিল। অনামিকা যে জীবনে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে গিয়েছিল, সুমিতের উপস্থিতিতে সেই গণ্ডিটা যেন একটু একটু করে ভেঙে যাচ্ছিল। একদিন, সেদিন ছিল শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। রিয়া স্কুল থেকে ফিরে মায়ের কোলে বসে গল্প করছিল। অর্ক আসেনি, তাই নিলয় একা একা বারান্দায় বসে আকাশ দেখছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। অনামিকা দরজা খুলে দেখল সুমিত দাঁড়িয়ে। আসুন। অনামিকার গলার স্বর কেমন যেন কেঁপে গেল। বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম, ভাইয়ের খোঁজ নিতে এলাম। সুমিতের চোখে মুখে এক অন্যরকম দীপ্তি। বসুন, চা দেব? একটা কফি হলে ভালো হয়। অনামিকা কফি বানাতে গেল। রান্নাঘরের জানালায় দাঁড়িয়ে সে দেখল সুমিত বারান্দায় বসে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার পরনে ছিল একটা জিন্স আর টি শার্ট। বৃষ্টির ফোঁটাগুলো তার চুলের উপর পড়েছে। অনামিকার মনে হলো সে যেন এক অন্য জগতে এসে পড়েছে। এই সুমিত, এই তরুণ, তার জীবনে এক নতুন ঝড় নিয়ে এসেছে। কফি নিয়ে এসে দেখল সুমিত তখালো বারান্দায়। নিলয়ও এসে পাশে বসেছে। কি দেখছিস? অনামিকা জিজ্ঞেস করল। বৃষ্টি। দেখছো, আকাশ কাঁদছে, আর এই বাড়িটাও যেন কেমন একা একা। সুমিতের কথা একটা গভীরতা ছিল। হ্যাঁ, পুরনো বাড়ি, একেলা। বৃষ্টি নামলেই কেমন সব মায়া ঘন হয়ে আসে। অনামিকার মনে হলো সে আসলে নিজের কথাই বলছে। সুমিত কফিতে চুমুক দিল। অনামিকার দিকে তাকিয়ে বলল, আপনার চোখ দুটিও মেঘলা, মন খারাপ? অনামিকা চমকে উঠল। এত কাছ থেকে কেউ তাকে কখনো দেখেনি। তার মনের গভীরে জমে থাকা কষ্ট, একাকিত্ব সব যেন সুমিতের এই একটি প্রশ্নতেই স্পষ্ট হয়ে গেল। না, তেমন কিছু না, হয়তো বৃষ্টির আমেজ। অনামিকা জোর করে হাসার চেষ্টা করল। শুধু কি বৃষ্টির আমেজ, নাকি অন্য কিছু? সুমিতের চোখ অনামিকার চোখের গভীরে তাকালো। সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন ছিল না, ছিল এক গভীর উপলব্ধির অনুরণন। সেই মুহূর্তে অনামিকার মনে হলো সে যেন এক চোরা বালিতে পা রেখেছে। এই টান, এই আকর্ষণ, এই নিষিদ্ধের হাতছানি। সে কি পারবে এটাকে এড়িয়ে যেতে? সে কি পারবে সুমিতের এই তীব্র আকর্ষণকে উপেক্ষা করতে? বৃষ্টি তখনও ছিঁড়িছিঁড়ি পড়ছিল, আর তাদের দুজনের মনে তখন এক নতুন অথচ ভয়ঙ্কর সুন্দর এক ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয় অধ্যায়, নিষিদ্ধের হাতছানি ও মনের তোলপাড়। সুমিতের ওই দিনের কথাগুলো অনামিকার মনে অনুরণিত হতে লাগল। তার মন এক অদ্ভুত দোলাচলে দুলতে লাগল। একদিকে তার সুপ্রতিষ্ঠিত সংসার, তার স্বামী, তার মেয়ে, সমাজের চোখে সে একজন দায়িত্ববান স্ত্রী এবং মা। অন্যদিকে সুমিতের সেই তীব্র আকর্ষণ, যা তাকে এক অজানা পথে টেনে নিয়ে যাচ্ছিল। অনামিকা নিজেকে বোঝানোর চেষ্টা করত এসব কিছুই মনের ভুল। সুমিত হয়তো তাকে শুধুই একজন বাড়ির বড়দের মতো দেখছে। কিন্তু যখনই সুমিত আসত, তার সেই গভীর দৃষ্টি, তার সাবলীল স্পর্শ, যা কখনো কখনো দুর্ঘটনাবশত হতো, কিন্তু তাতেও এক অন্য রকম উত্তাপ ছিল, অনামিকার সব প্রতিরোধ ভেঙে দিত। একদিন সুমিত এলো একরাশ নতুন রঙের ডিজাইন নিয়ে। অনামিকার বসার ঘরটা সে সাজিয়ে দিতে চেয়েছিল। অরিন্দম একেবারেই সময় দিত না এসব ব্যাপারে। অনামিকা প্রথমে একটু ইতস্তত করেছিল, কিন্তু সুমিতের জোড়াজুড়ি আর নিজের ভেতরের এক অদম্য ইচ্ছাকে সে এড়াতে পারল না। সেদিনটা ছিল শনিবার। অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। রিয়া মাসির বাড়িতে বেড়াতে গেছে। বাড়ি একেবারে ফাঁকা, শুধু অনামিকা আর সুমিত। সুমিত খুব মন দিয়ে কাজ করছিল। রঙের প্যালেট, তুলি, নানা রকম জিনিসপত্র নিয়ে সে অনামিকার বসার ঘরে ব্যস্ত। অনামিকা তার জন্য চা নিয়ে এসে বসল। সুমিত রঙের কাজ থামিয়ে অনামিকার দিকে তাকালো। আপনার এই ঘরে একটা অন্য রকম আভা আছে, কিন্তু মনে হচ্ছে এই আভাটা পুরোটা ফুটে বেরোচ্ছে না। সুমিতের গলার স্বর খুব নরম। তাই নাকি? অনামিকা জিজ্ঞেস করল। হ্যাঁ, এই ঘরটা যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। সুমিত আলতো করে অনামিকার হাত স্পর্শ করল। সেই স্পর্শে কোনো কামনার লেশ ছিল না, ছিল এক গভীর সহানুভূতি আর অনুভূতি। অনামিকার শরীর কেঁপে উঠল। সে সরে এলো না, বরং তার হাতটা সুমিতের হাতের উপর রাখল। তাদের দুজনের হাতের স্পর্শে এক অলিখিত বোঝাপড়া, এক অব্যক্ত ভালোবাসা যেন জীবন্ত হয়ে উঠল। আপনি কি আমার ভেতরের কথাগুলো বুঝতে পারেন? অনামিকার গলার স্বর প্রায় ফিসফিসানি। সুমিত অনামিকার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক অপার শান্তি আর ভালোবাসা। আমি সব কিছু বুঝতে পারি। আমি জানি আপনি একা, আপনি ভালোবাসতে চান, কিন্তু কোথাও যেন সব পথ বন্ধ। সুমিত আলতো করে অনামিকার মুখটা দুহাতে ধরল। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে। অনামিকার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে তার মনে হচ্ছিল শব্দটা সুমিতও শুনতে পাচ্ছে। এটা ঠিক নয় সুমিত, অনামিকা ফিসকিস করে বলল। ঠিক বেঠিক দিয়ে কি ভালোবাসা হয়? মনের টান কি সব নিয়ম ভেঙে দেয় না? সুমিতের নিঃশ্বাস অনামিকার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে সমস্ত ভয়, সমস্ত দ্বিধা, সমস্ত সামাজিক বন্ধন সব কিছু যেন মিলিয়ে গেল।
তারা একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল, তাদের ঠোঁট মিলিত হল। এ ছিল এক গভীর আবেগপূর্ণ চুম্বন, যেখানে জমেছিল না বলা অনেক কথা, অনেক দিনের অপেক্ষা আর নিষিদ্ধের এক মিষ্টি স্বাদ। সুমিতের এই আইএমও নাম্বারটি পেতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা এই গল্পটি শুনতে কতটা আগ্রহী। হ্যাঁ, আমি আমার আইএমও নাম্বারটি দেব, কিন্তু তার জন্য আমাকে জানতে হবে আপনাদের এই গল্পে কতটা আবেগ। চুম্বনের পর তারা একে অপরকে ছাড়ল। অনামিকার চোখে জল। সুমিত সেই জল মুছে দিল। এটা কি হলো? অনামিকা তখনও যেন ঘোরগ্রস্ত। এটা হলো দুই আত্মার মিলন, যেখানে বয়স, সমাজ কোনো কিছুই বাধা হতে পারে না। সুমিত অনামিকাকে নিজের বুকে টেনে নিল। সেই দিন থেকে তাদের সম্পর্ক এক নতুন মোড় নিল। তারা লুকিয়ে দেখা করত, কখনো যখন অরিন্দম বাইরে থাকত, কখনো বা গভীর রাতে। তাদের দেখাগুলো ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু প্রতিটি মুহূর্ত ছিল তীব্র আবেগে ভরা। তাদের স্পর্শ, তাদের কথা, একে অপরের প্রতি তাদের নিবেদন, সবকিছুতেই ছিল এক রোমাঞ্চকর উত্তেজনা। অনামিকা এক অদ্ভুত দ্বন্দ্বে ভুগছিল। একদিকে সুমিতের ভালোবাসা, যা তাকে এক নতুন জীবন দিচ্ছিল, অন্যদিকে তার অপরাধবোধ, তার ভয়। সে কি পারবে এই গোপন প্রেমকে টিকিয়ে রাখতে? তৃতীয় অধ্যায়, গোপন অভিশাপ ও এক অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের অনামিকার গলায় স্বর বেরোচ্ছে না। আমরা ওর খেয়াল রাখব, ওর সব রকম ব্যবস্থা করব, কিন্তু আমরা তো আর এখানে এইভাবে থাকতে পারি না। সুমিত অনামিকার হাত আরও শক্ত করে ধরল। অনামিকার মনে তখন হাজারো প্রশ্ন। সে কি এই সাহসী পদক্ষেপ নিতে পারবে? সে কি পারবে সমাজের সব নিয়ম ভেঙে নিজের ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে? নাকি সে আবার ফিরে যাবে তার পরিচিত নিরাপদ জীবনে, কিন্তু সব সময় এই অসম্পূর্ণ ভালোবাসার বেদনা নিয়ে? তাদের সামনে তখন এক বিরাট প্রশ্নচিহ্ন। একদিকে চরম রোমাঞ্চকর আকর্ষণ, অন্যদিকে এক অনিশ্চিত ভবিষ্যৎ। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। বাইরে রোদ ঝলমল করছে, কিন্তু তাদের মনে তখন মেঘ জমছে। এই কাহিনী কি এখানেই শেষ, নাকি শুরু? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। পরবর্তী পর্বের জন্য আপনাদের আগ্রহই আমাকে এগিয়ে নিয়ে যাবে। গল্পটি এখানেই শেষ করছি। আপনারা কেমন অনুভব করলেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং হ্যাঁ, আমার আইএমও নাম্বারটি পেতে হলে কমেন্টে জানাতে হবে।